শ্রমিকদা, মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা স্বাস্থ্য ব্যবস্থায় বিপ্লব এনেছি। আমি বলছি যে কি বিপ্লব এনেছে আপনার মনে হয়? কারণ আমরা কিছুদিন আগেই দেখলাম যে জাল ওষুধের জন্য কয়েকজন ধরা পড়েছে, তারপর একের পর এক দুর্নীতি সামনে এসেছে স্বাস্থ্যক্ষেত্রে, কি বলবেন? দেখুন, মুখ্যমন্ত্রী চিরকালই আমরা এটা দেখে এসেছি, তারা মানে কিছু করলেন কিংবা না করলেন সব সময় তিনি এমন একটা ভাব দেখান যে তার প্রত্যেকটা দপ্তর, তার প্রত্যেকটা হচ্ছে যে অফিসিয়াল ডিপার্টমেন্ট, তারা বোধহয় একদম দুর্ধর্ষ কাজ করছে। স্বাস্থ্য ব্যবস্থার যে টোটাল একটা এরকম বেহাল দশা এবং স্বাস্থ্য ব্যবস্থা পশ্চিমবঙ্গে যে কার্যত ভেঙে পড়েছে, সেটা কিন্তু আমরা ডাক্তারদের এই আন্দোলন থেকেই অনেকটা ব্যাপারটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছিল। দেখুন, তার সূত্রপাত ওই আরজি করে একটা মার্ডার রেপের ঘটনা, মর্মান্তিক ঘটনা সেটা হলেও, সেটা কিন্তু আমাদের অনেক কিছু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল কিভাবে জুনিয়র ডাক্তাররা এবং পরবর্তীকালে তাদের সিনিয়র ডাক্তাররা প্রত্যেকটা ইস্যু নিয়ে কিভাবে রাজ্য সরকারের বিরোধিতা করেছিলেন, সাধারণ মানুষ কিভাবে তাদের পাশে দাঁড়িয়েছিলেন। স্বাস্থ্য দপ্তরের সেখানে হয়েছিল, তারপরে আবার তারা যখন মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে 5 বার ছুটে গেছিলেন, পরবর্তীকালে তার সাথে মিটিং হয়েছিল এবং কার্যত কোনো রকম আশ্বাস তারা যা দিয়েছিল সরকার, কার্যত সেইগুলো কোনোই কাজ হয়নি, যার জন্য আমরণ অনশনে ডাক্তাররা বসেছিলেন এই ধর্মতলার বুকে। সেটা আমরা সবাই দেখেছি, সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের মিডিয়া সেটাকে দেখিয়েছে। যদি স্বাস্থ্য ব্যবস্থা এতই ভালো হতো তাহলে ডাক্তারদের এইভাবে আমরণ অনশনে বসার কোনো প্রয়োজন থাকতো না। এবং সেখানেও যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সরকারের তরফে বা সরকারি আধিকারিকদের তরফে, সেই প্রতিশ্রুতি আদৌ কোনো মানা হয়েছে বলে আমার মনে হয় না। এবং প্রথমবার মিটিংয়ে যে মিনিটস লেখা হয়েছিল, সেই মিনিটস অনুযায়ী যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতিও আদৌ মানা হয়েছে বলে মনে হয় না। কারণ এত বড় ঘটনার পর আমরা দেখতে পেয়েছি স্বাস্থ্য ব্যবস্থার কি বেহাল দশা, আমরা দেখতে পেয়েছি ওষুধের আকাল, আমরা দেখতে পেয়েছি সেই রুগী রেফার, আমরা দেখতে পেয়েছি যে হচ্ছে যে ওই জাল কি বলবো, মেয়াদ ইন্টারল্যাক্টেড মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হয়েছে, তার জন্য প্রসূতি মারা গেছেন। এবং কালকেও জাল ওষুধের ঘটনা আপনাদের চোখের সামনে এসেছে। এছাড়াও যদি বিভিন্ন হসপিটাল বা নার্সিংহোমে, না বিশেষ করে গভর্নমেন্ট হসপিটালে আপনি যান, সেখানে যে দালাল চক্র, কাউকে লোকে বলছে যে পিজিতে একটা বেড, ঠিক আছে, ফ্রিতে চিকিৎসা, কিন্তু সেখানে কোনো একটা দালাল চক্র বলছে এত টাকা না দিলে সেই বেড দেওয়া যাবে না। আমার বক্তব্য হচ্ছে যে কারা এর মাথায় বসে আছে এবং তারা যে বসে আছে এটা হসপিটাল কর্তৃপক্ষ জানে না? এরকম কি কখনো হতে পারে? স্বাস্থ্য ব্যবস্থা একটা অনেক গুরুত্বপূর্ণ মেজর একটা ব্যবস্থা। মানুষের স্বাস্থ্য নিয়ে, মানুষের চিকিৎসা সংক্রান্ত ব্যাপার নিয়ে সবসময় কিন্তু অত্যন্ত একটা সিরিয়াস বিষয়। সেখানে সরকার যাই দাবি করুক না কেন, আপনি যান চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার হসপিটাল, কতগুলো জীবনদায়ী ওষুধ এবং ক্যান্সারের ওষুধ কতগুলো কোম্পানি 2 থেকে 3 বছর আগে দেওয়া বন্ধ করে দিয়েছে। কেন জানেন? সেই কোম্পানির ধরুন গভর্নমেন্টকে দিচ্ছে, কিন্তু গভর্নমেন্ট মানুষকে দিচ্ছে, ফ্রিতে চিকিৎসা করাচ্ছে বা স্বাস্থ্যসাথীর মাধ্যমে চিকিৎসা হচ্ছে। আমি আপনাকে বলছি, আমরা যখন ওই ম্যালেরিয়া বেড়ে গেছিলো, ডেঙ্গু বেড়ে গেছিলো, ইনফ্যাক্ট ডেঙ্গু বেড়ে গেছিলো 2023 সালে প্রবাবলি, আমি এই হাইকোর্টে জনস্বার্থ মামলা ফাইল করেছিলাম, তার আগেও জনস্বার্থ মামলা ফাইল হয়েছে একই ইস্যুতে, এবং সেখানে আমি একটা তথ্য তুলে ধরেছিলাম যে কত কোটি টাকা এক একটা নার্সিংহোমের এই স্বাস্থ্যসাথী ক্ষেত্রে বাকি, এবং তারা পরিষ্কার বলছে যে স্বাস্থ্যসাথীতে কোনো রুগী ভর্তি হবে না ফার্দার, এবং জীবনদায়ী ওষুধ বহু বড় বড় কোম্পানি, কারণ আপনি জানবেন যে ক্যান্সারের ওষুধ বা অন্যান্য ওষুধ সেগুলো খুব কস্টলি, সেই কোম্পানিগুলো যাদের সঙ্গে গভর্নমেন্টের টাই আপ আছে, তারা যদি ধরুন তারা ওষুধ দিল, 1 বার 2 বার 3 বার দিল, কিন্তু তাদের যখন একটা লামসাম অ্যামাউন্ট একটা বিল হয়ে যাচ্ছে, সেই বিলটা যখন 6 মাস 8 মাস বা 1 বছর পরে ক্লিয়ার হচ্ছে না, সেই কোম্পানি দেখছে যে আমি আবার ওষুধ দিয়ে তো আরও বিল হয়ে যাবে।
যার জন্য অনেক ওষুধই কিন্তু এখন আর গভর্নমেন্ট হসপিটালে আসছে না। এমনকি ইভেন রিসেন্টলি আমাদের অ্যাডভোকেটের মানে আমাদের একজন অ্যাডভোকেট তারই একজন রিলেটিভ, তাকে পরিষ্কার বলা হচ্ছে যে ভাঙড়ে এই চিকিৎসা হবে না, এমআর ভাঙড় হসপিটালে কলকাতার মধ্যে তাকে বলা হচ্ছে এই চিকিৎসা হবে না, এখানে ভর্তি থাকতে পারে, হ্যাঁ, কিন্তু মানে হচ্ছে যে এই চিকিৎসাটা হবে পিজিতে। এরকমও হচ্ছে, মানে কলকাতার মধ্যে যে হসপিটাল যেগুলোর গর্ব ছিল তারাও বলে দিচ্ছে যে মানে পিজি ছাড়া আর কোথাও চিকিৎসা হবে না। সারা রাজ্যের যা হাল সেটা তো আপনাদের সামনে নতুন করে বলে বোঝানোর কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং মুখ্যমন্ত্রী যে দাবি করেন এই দাবি অনৈতিক, কারণ ওনার এই দাবির সঙ্গে বাস্তব কি কখনোই কোনো মিল আছে বলে আপনাদের মনে হয়? আমার অন্তত মনে হয় না। তার কারণ হচ্ছে যে আপনারা যদি আজকে দেখেন, আরও একটা অন্য প্রসঙ্গ থেকে আমি বলছি, ধরুন আপনারা মুখ্যমন্ত্রী একটা কথা বলেছিলেন যে রোগী কল্যাণ সমিতিকে ভেঙে দেওয়া হবে, অথচ একটা বেড পাওয়ার জন্য, একটা অপারেশন আর্লি করানোর জন্য, যেখানে নর্মালভাবে গেলে বা আউটডোরে দেখালে ক্রিটিক্যাল অপারেশনের ক্ষেত্রেও তারা দেখাচ্ছে যে প্রচুর সেখানে লাইন, প্রচুর ভিড়, সামান্য একটা এমআরআই করানোর ডেট পাওয়া যাচ্ছে 3 মাস পর, যেখানে এমআরআই হচ্ছে একটা চিকিৎসার হয়তো গুরুত্বপূর্ণ অংশ। 7 থেকে 10 দিনের মধ্যে এমআরআই করে চিকিৎসা না করাতে পারলে, ধরুন কোনো রোগ শরীরে কোথাও বাসা বেঁধেছে, সেটা নর্মাল টেস্টিংয়ে বোঝা যাচ্ছে না, এমআরআই বা আরও কোনো জটিল টেস্টিংয়ে আসবে, সেই টেস্টিংটা ফ্রিতে হসপিটালে যদি আপনি করাতে চান তার ডেট আপনি পাবেন 3 থেকে 3.5 মাস 4 মাস পর। ততদিনে সেই রুগীটাই যদি বেঁচে না থাকে, তাহলে এই রকম বেহাল, মানে তাহলে এই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে জনগণ কি মানে কিভাবে সরকারের ওপরে ভরসা রাখবে আপনি বলতে পারেন? তখন সেই রুগীটাকে বাইরে থেকে করাতে হচ্ছে, বেশ কয়েক হাজার টাকা খরচা করে করাতে হচ্ছে, যাদের সামর্থ্য নেই তারা অপেক্ষা করছে, তাদের ওপর সেই রোগগুলো আরও বেশি করে জাঁকিয়ে বসছে। আমার বক্তব্য হচ্ছে যে বেহাল যে দশা, বেহাল দশাটাকে উন্নত করার জন্য মুখ্যমন্ত্রী যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, আদৌ সেই প্রতিশ্রুতিগুলো কি মানা হয়েছে? আমি এটা জানতে চাই। উনি তো মুখে অনেক কিছু বলেন, কিন্তু কতটুকু তার কার্যকর হয়েছে? আপনারা আমার ইন্টারভিউ করছেন, তো আমি বলবো আপনারা বেশি দূর যেতে হবে না, কয়েকটা মফস্বল হসপিটালে যান, সেখানকার গিয়ে কিছু রুগীর সাথে কথা বলুন, তারা আপনাকে বলে দেবে কতটুকু ট্রিটমেন্ট তারা পাচ্ছে, কীরকম ব্যবহার তারা হসপিটাল কর্তৃপক্ষের কাছ থেকে পাচ্ছে। এবং আমি আপনাকে বলছি, আমাকে অনেক দিন আগেই এটা বলেছিল, এই সরকারের আমলেই একজন সিনিয়র ডক্টর, ওই আরজি করে, তিনি এখন রিটায়ার করে গেছেন, তিনি একটা জমি সংক্রান্ত মামলায় হাইকোর্টে এসেছিলেন। এটা আমি রেফারেন্স দিই এই কারণেই, তার সেই কথাটা 2017 বা 18 সালে, আমার সালটা মনে নেই, এখনও পর্যন্ত আমার এই স্বাস্থ্য ব্যবস্থার কথা বললেই তার কথাটা মনে পড়ে। তিনি বলেছিলেন যে তার সামনে একজন মুমূর্ষু রোগী এসেছে, তিনি ইমার্জেন্সি ডক্টর ছিলেন, মুমূর্ষু রোগী এসেছে, তিনি বললেন যে ঠিক আছে এই ইঞ্জেকশন দিতে হবে। ইঞ্জেকশনটা উনি দিলেন, বলছে তাও রোগীর সেরকম কোনো কিছু হচ্ছে না। তখন উনি বললেন যে ভাই একটা কথা বলছি, এই যে ইঞ্জেকশন বা এই যে 2টো ট্যাবলেট তোমাদের দিলাম, এটাতে কোনো কাজ হবে না, এই ট্যাবলেটের মধ্যে 90% চকের গুঁড়ো আছে, কিছু মনে করো না, এটার জন্য এই টাকা খরচ হবে, যদি বাইরে থেকে কিনে আনতে পারো এই ইঞ্জেকশনটা এবং এই ওষুধ, তোমার এই রোগীকে আমি দিতে পারবো, যদি তোমরা এই টাকাটা অ্যাফোর্ড করতে পারো তাহলে হবে, আর সরকারিভাবে দিলে এই রোগী কিন্তু মারা যাবে। যাই হোক, তার ফ্যামিলি, তাদের কাছে তাদের সেটা প্রায়োরিটি ছিল, তারা বাইরে থেকে একটা ভালো টাকা, মানে একটা মোটামুটি টাকা দাম ছিল, সেটা কিনে এনে ডাক্তারবাবুকে দিয়েছিলেন এবং ডাক্তারবাবু তার প্রাণ রক্ষা করেছিলেন। এবং তিনি বলেছিলেন, ডাক্তারবাবু আমাকে বলেছিলেন যে উকিলবাবু আপনাকে আমি সমস্ত কিছু দেব, সমস্ত তথ্য দেব, হ্যাঁ আপনি দেখবেন, এবং হচ্ছে কেমিক্যাল টেস্টিং, যে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কেমিক্যাল টেস্টিং ল্যাব আছে, আমি আপনাকে হসপিটালের ফ্রি কিছু ওষুধ আমি আপনাকে দেব, আপনি কেমিক্যাল টেস্টিং ল্যাবে যদি কোনোভাবে মামলা করে অর্ডার করিয়ে পরীক্ষা করাতে পারেন, আপনি দেখবেন ওখানে অর্ধেক চকের গুঁড়ো আছে, ওটা আমরা জানি। তো এইটা 17-18 সালেই বলেছিল, এখনও অবস্থাটা অলমোস্ট সেরকম, বিশাল কিছু যে পরিবর্তন হয়েছে। স্বাস্থ্যসাথী কার্ড এত কিছু চমক, কোথায় চমক? তাহলে সেটা শুধু চমক? হ্যাঁ, শুধু চমক।